তালাকের বছরগুলো পর স্ত্রী স্বামীকে ফোন করল, আমার বাড়িতে আসো। এরপর যা ঘটল সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এই সত্যি গল্প দিল্লির, যেখানে থাকত বিকাশ। দিল্লির একটা বড় কর্পোরেট এরিয়ায় অবস্থিত একটা আলিশান সোসাইটির ৭ম তলায় বিকাশের ফ্ল্যাট ছিল। বাইরে থেকে দেখলে তার জীবন একেবারে পারফেক্ট লাগত। দামি গাড়ি, শানদার চাকরি, স্টাইলিশ কাপড় আর এমন একটা রুতবা যা দেখে লোকে বলতো ভাগ্যবান। কিন্তু সেই ফ্ল্যাটের ভিতরে নীরবতা ছিল, এমন নীরবতা যা রাতের সময় আরও গভীর হয়ে যেত, যখন মানুষ নিজের চিন্তাগুলো থেকে পালাতে পারে না। সেই সন্ধ্যায়ও বিকাশ রোজকার মতো অফিস থেকে ফিরল, টাই ঢিলে করল, মোবাইল টেবিলে ফেলে দিল আর ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে পড়ল। সারাদিন মিটিং, টার্গেট আর বসের কড়া আওয়াজ তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। সে চোখ বন্ধ করেছিল মাত্র যে মোবাইলে স্ক্রিন জ্বলে উঠল। ফোন বাজছিল। বিকাশ দেখে না দেখেই ফোনটাকে উল্টে দিল। তার কারো সাথে কথা বলার মন ছিল না। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন বাজল। এবার সে বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো, আর সেই মুহূর্তে তার হৃদয় জ্বলে ধড়কাতে লাগল। স্ক্রিনে নাম লেখা ছিল নেহা। সেই নেহা যে কখনো তার স্ত্রী ছিল। সেই নেহা যার সাথে সে জীবনভর সাথ নিবানোর কসম খেয়েছিল। সেই নেহা যার সাথে তার তালাক হয়ে গেছে ৩ বছর। বিকাশ কয়েক মুহূর্ত ফোনটাকে ঘুরিয়ে দেখতে লাগল। আঙুলগুলো অসাড় হয়ে গেল। মনে একসাথে অনেক ভাব উথলে উঠল, রাগ, অবাক হওয়া, অতীতের স্মৃতি আর কোথাও না কোথাও লুকানো যন্ত্রণা। সে নিজেকে বলল, এখন কি চায় এটা? সবকিছু শেষ হয়ে গেছে। সে কল কেটে দিল। বিকাশ উঠে কিচেনে গিয়ে জলের গ্লাস ভরল। জল খাওয়ার সময় তার হাত হালকা কাঁপছিল। সে নিজেও বুঝতে পারছিল না যেটা ঘাবড়াহাট নাকি পুরনো স্মৃতির প্রভাব। সে ভেবেছিল যে সময়ের সাথে সবকিছু পিছনে ছেড়ে যাবে, কিন্তু কিছু নাম এমন হয় যার হৃদয় থেকে কখনো মুছে যায় না। তখনই মোবাইল আবার বেজে উঠল। এবার বিকাশ রাগে কল তুলে নিল। কি আছে? তালাক হয়ে গেছে নেহা, এখন আমাদের মধ্যে কিচ্ছু বাকি নেই, আমাকে শান্তিতে বাঁচতে দাও। অন্যদিকে কয়েক মুহূর্ত নীরবতা ছিল। তারপর নেহার আওয়াজ এলো শান্ত, কিন্তু খুব গম্ভীর। বিকাশ, আমাকে তোমার সাথে দেখা করতে হবে। বিকাশ হেসে উঠল, কিন্তু সেই হাসিতে খুশি ছিল না, শুধু ব্যঙ্গ ছিল। দেখা করব কেন? এখন কোনো রিশতা বাকি আছে আমাদের? আমার বাড়িতে আসো, নেহা ধীরে বলল। কি? বিকাশ অবাক হয়ে গেল। আমাকে তোমাকে কিছু দেখাতে হবে, নেহা বলল। ফোনে বলতে পারি না, তোমাকে নিজে এসে দেখতে হবে। বিকাশের রাগ আরও বেড়ে গেল। আর যদি আমি না আসি তাহলে? নেহা শুধু এইটুকু বলল। তাহলে তুমি সারা জীবন এটা ভাবতে থাকবে যে সেই দিন তুমি কেন আসনি। আর এরপর ফোন কেটে গেল। বিকাশ অনেকক্ষণ মোবাইলটাকে দেখতে লাগল। ঘরে এসি চলছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত অস্থিরতা ছিল। আখিরে এমন কি যা ফোনে বলা যায় না? এত বছর পর হঠাৎ দেখা করার দরকার কেন পড়ল? সেই রাতে বিকাশ ঘুমাতে পারল না। পাশ ফিরতে লাগল। কখনো তাকে বিয়ের প্রথম দিনগুলো মনে পড়ে, নেহার হাসি, তার সকালে উঠে চা বানানো, ছোট ছোট কথায় নারাজ হওয়া আর তারপর নিজে মেনে যাওয়া। আর কখনো মনে পড়ে সেই দিন যখন আদালতে দাঁড়িয়ে দুজনেই একে অপরের থেকে চিরকালের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সকাল হওয়ার সাথে সাথে বিকাশ সিদ্ধান্ত নিয়ে নিল, চলো দেখি, যা হবে দেখা যাবে। ফ্লাইট বুক হলো। মুম্বাই যাওয়ার প্ল্যান তৈরি হয়ে গেল। বিমানে বসে বিকাশ জানালা থেকে বাইরে মেঘগুলো দেখছিল, কিন্তু তার মন অতীতে জড়িয়ে পড়েছিল। ৪ বছর আগের জীবন তার চোখের সামনে ঘুরতে লাগল। তখন সবকিছু কতটা আলাদা ছিল। বিকাশ এক টুকরো উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিল, কেরিয়ার তার জন্য সবচেয়ে উপরে ছিল। নেহা তাকে খুব ভালোবাসত। বিয়ের পর সে তার চাকরি ছেড়ে দিয়েছিল, যাতে বাড়ি আর পরিবারকে সময় দিতে পারে। শুরুতে বিকাশকে এসব ভালো লাগত। তাকে লাগত যে তার স্ত্রী বাড়ি সামলাক আর সে বাইরের দুনিয়া জিতে নিক। কিন্তু সময়ের সাথে সবকিছু বদলে যেতে লাগল। নেহার মা অসুস্থ হয়ে যেতে লাগল। বাবা আগেই গত হয়ে গিয়েছিলেন। মা একা ছিলেন। নেহা কিছু সময়ের জন্য তাদের কাছে থাকতে চলে গেল। শুরুতে বিকাশ কোনো আপত্তি করেনি, কিন্তু ধীরে ধীরে তাকে নেহার অনুপস্থিতি কষ্ট দিতে লাগল। ফোনে কথা এখন ভালোবাসা ভরা ছিল না। কতদিন পর্যন্ত থাকবে? আমারও তোমার দরকার আছে, কি আমার কোনো গুরুত্ব নেই? নেহা বোঝানোর চেষ্টা করত, কিন্তু বিকাশের রাগ বাড়তে লাগল। এই সময় নেহার মায়ের সাহায্যের জন্য একটা পাড়ার লোক সামনে এলো, রাহুল। সে নেহাকে ভাইয়ের মতো মানত। ওষুধ আনা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সবকিছু সামলাত। আর এখান থেকেই সন্দেহের জন্ম হলো। রাতে দেরি করে ফোন কল, কখনো লাইন ব্যস্ত। বিকাশের অহংকার তাকে শান্তিতে বসতে দিত না। কার সাথে কথা বলছিলি? এত দেরি কেন লাগল? নেহা কেঁদে পড়ত। তুমি আমার উপর সন্দেহ করছো? বিকাশ, কিন্তু সন্দেহ যখন একবার হৃদয়ে বসে যায় তাহলে রিশটাকে খোকলা করে দেয়। একদিন বিকাশ না বলে নেহার মায়ের বাড়ি পৌঁছে গেল।
দরজা খোলা ছিল। ভিতরে নেহা আর রাহুল সোফায় বসে চা খাচ্ছিল। শুধু এটা দেখতে হলো যে বিকাশের মাথা অসাড় হয়ে গেল। সে না ভেবে না বুঝে অভিযোগ লাগিয়ে দিল। নেহার একটাও কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সেই দিনই রিশতা ভেঙে গেল। তারপর তালাক শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল। ফ্লাইট ল্যান্ড হলো। বিকাশ বর্তমানে ফিরে এলো। তাকে এখনও বিশ্বাস হচ্ছে না যে সে নেহার ডাকে যাচ্ছে। তার মনে এটাই ছিল যে হয়তো নেহা তাকে তার অবস্থা দেখিয়ে কোনো উপকার দেখাতে চায় বা কোনো পুরনো হিসাব চোকাতে চায়। মুম্বাই এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতেই বিকাশকে অদ্ভুত শ্বাসরোধ অনুভব হলো। বাইরের হাওয়া নম ছিল, কিন্তু তার ভিতরে যে অস্থিরতা ছিল সেটা তার থেকে অনেক বেশি ভারী। সে ক্যাব নিল আর নেহার পাঠানো ঠিকানার দিকে চলে গেল। রাস্তা জুড়ে তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগল, আখিরে এমন কি যা নেহা ফোনে বলতে পারেনি? এত বছর পর হঠাৎ দেখা করার কি দরকার ছিল? কোথাও এসব তাকে নিচু দেখানোর জন্য তো নয়। ক্যাব যতটা এগোলো, শহরের চাকচিক্য পিছনে ছেড়ে গেল। পশ এলাকার পর আবাসিক রাস্তা এলো, তারপর একটা শান্ত এলাকা। ক্যাব একটা বড় গেটের সামনে থামল। বিকাশ বাইরে দেখল, তার চোখ ফাঁকা হয়ে গেল। সামনে 3 তলা বাংলো ছিল। গেটে স্পষ্ট অক্ষরে লেখা ছিল নেহা ফুডস। এটা বিকাশ বুড়বুড় করে বলল। সে ভেবেছিল যে নেহা হয়তো কোনো ছোট ফ্ল্যাটে সাধারণ জীবনযাপন করছে, কিন্তু এখানে তো দৃশ্যই আলাদা ছিল। গেট খুলল, ক্যাব ভিতরে গেল। ড্রাইভারের যাওয়ার পর বিকাশ কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল। ডোরবেল বাজালো। দরজা একটা ইউনিফর্ম পরা মেয়ে খুলল। জি আপনি? আমি বিকাশ, সে বলল। মেয়েটি হেসে রাস্তা দিয়ে দিল। ম্যাডাম, আপনারই অপেক্ষা করছেন। ভিতরে পা রাখতেই বিকাশ অবাক হয়ে গেল। সামনে একটা বড় হল ছিল, কিন্তু সেটা ড্রয়িং রুমের মতো নয়, বরং কোনো অফিস বা কিচেনের মতো লাগছিল। অনেক মহিলা দ্রুত কাজ করছিল, কেউ সবজি কাটছিল, কেউ রুটি বেলছিল, কেউ বড় বড় পাত্রে খাবার রান্না করছিল। সব দিকে পরিষ্কারতা, শৃঙ্খলা আর একটা অদ্ভুত শক্তি ছিল। মশলার গন্ধ হাওয়ায় ভাসছিল। এসব কি? বিকাশের মুখ থেকে নিজে থেকে বেরিয়ে গেল। তখনই সামনে থেকে নেহা এলো। নীল শাড়ি, সাধারণ মেকআপ, এপ্রন পরা, মুখে আত্মবিশ্বাস। সে সেই নেহাই ছিল, কিন্তু তবু নয়। এই নেহার চোখে অসহায়তা নেই, শক্তি ছিল। এসেছ? সে স্বাভাবিক স্বরে বলল। হ্যাঁ, কিন্তু এসব বসো। নেহা চেয়ারের দিকে ইশারা করল। সব বুঝতে পারবে। বিকাশ বসে গেল। তার মাথা দ্রুত কাজ করছিল। তাহলে তুমি ব্যবসা করছো? হ্যাঁ, নেহা কোনো গর্ব বা দেখানো ছাড়াই বলল। তালাকের পর শুরু করেছি। বিকাশের ভিতরে কিছু চুরে গেল। আমাকে এটাই দেখানোর জন্য ডেকেছিলে যে তুমি কত সফল হয়ে গেছ? নেহা তার দিকে তাকালো। তার চোখে কোনো ব্যঙ্গ নেই, শুধু সত্যি ছিল। না বিকাশ, যা দেখাতে হবে সেটা এখনও বাকি। আর কি? বিকাশের স্বর কঠিন হয়ে গেল। ওপরে চলো, নেহা বলল। সেখানে সিঁড়ি চড়ার সময় বিকাশের হৃদয়ে জোরে জোরে ধড়কাচ্ছিল। প্রত্যেক সিঁড়ির সাথে তার অস্থিরতা বাড়ছিল। দ্বিতীয় তলায় একটা ঘরের সামনে নেহা থামল। ভিতরে যাওয়ার আগে একটা প্রশ্ন। নেহা বলল, তুমি তোমার মায়ের সাথে শেষবার কবে কথা বলেছিলে? বিকাশ চুপ হয়ে গেল। তাকে মনে পড়ল না। হয়তো মাস হয়ে গেছে। ব্যস্ত থাকি, সে বাঁচানোর জন্য বলল। নেহা দরজা খুলে দিল। ভিতরের দৃশ্য দেখতেই বিকাশের পায়ের তলায় মাটি সরে গেল। বিছানায় একটা দুর্বল মহিলা শুয়েছিল। বলিরেখা ভরা মুখ, ডোবা চোখ, পাশে ওষুধের ঢের আর গ্লুকোজের বোতল। সেই মুখ, যাকে বিকাশ জন্ম থেকে দেখেছে। মা! তার মুখ থেকে শুধু এটুকু বেরিয়ে গেল। সরিতা দেবী ধীরে চোখ খুললেন। ছেলেকে সামনে দেখে তাদের চোখে প্রথমে চমক এলো, তারপর অশ্রু। রাজ! না বেটা! আওয়াজ কাঁপল। বিকাশ হাঁটুতে ভর দিয়ে বসে গেল। মা, আপনি এখানে, এই অবস্থায়? আপনি আমাকে বলেননি কেন? সরিতা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। নেহা ভারী স্বরে বলল, কারণ তুমি কখনো জিজ্ঞাসা করনি। বিকাশ নেহার দিকে তাকালো। এসব কি? মা তো আমার ভাইয়ের কাছে ছিল। সরিতা কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, তুমি চলে গেলে বেটা, আমি তোমার ভাইয়ের কাছে ছিলাম। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বোঝা হয়ে গেলাম। তোমার ভাবির কথা তানা আমি সহ্য করতাম। বিকাশের মাথা ঝুঁকে গেল। একদিন, সরিতা শিশকিয়ে বললেন, তারা আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিল, এটা বলে যে মন্দির যাচ্ছি। আমি রোকলাম, গিড়গিড়ালাম, কিন্তু গাড়ি থামল না। বিকাশের চোখ থেকে অশ্রু বইতে লাগল। সেখান থেকে আমি পালিয়ে এলাম, সরিতা বললেন। রাস্তায় ঘুরলাম। একদিন মন্দিরের সিঁড়িতে বসেছিলাম, তখন নেহা আমাকে দেখল। নেহা এগিয়ে বলল, আমি পূজার জন্য গিয়েছিলাম। তাদের এই অবস্থায় দেখে চিনতে সময় লাগল। বাড়ি নিয়ে এলাম।
তখন থেকে এখানেই আছেন। বিকাশ নেহার দিকে তাকালো। তুমি আমার মায়ের জন্য এসব? হ্যাঁ, নেহা শান্ত স্বরে বলল। কারণ তিনি কারো মা, আর কারণ রিশতা তালাক থেকে শেষ হতে পারে, মানবতা নয়। তখনই দরজা খুলল। একটা লোক ভিতরে এলো, হাতে ওষুধের থলি। মা, জি ওষুধ নিয়ে এসেছি, সে বলল। বিকাশ তাকে চিনে গেল। রাহুল। রাহুল বিকাশের দিকে তাকালো, এক মুহূর্ত থামল, তারপর সরিতা থেকে কথা বলতে লাগল। কোনো তিক্ততা নেই, কোনো অভিযোগ নেই। বিকাশের মাথা লজ্জায় ঝুঁকে গেল। আমি খুব বড় পাপ করেছি, সে বলল। সন্দেহ করেছি, অভিযোগ লাগিয়েছি, মাকে একা ছেড়ে দিয়েছি। সরিতা ধীরে বললেন, এখন বুঝলি বেটা? নেহা শুধু এটুকু বলল, আমি তোমাকে ডেকেছিলাম যাতে তুমি সত্য দেখতে পাও, সিদ্ধান্ত তোমার। সেই রাতে বিকাশ হোটেলের ঘরে বসে অনেকক্ষণ ভাবতে লাগল। যা সে হারিয়েছে তার মূল্য এখন বুঝতে পারছে। টাকা, পদ, খ্যাতি সব বেকার লাগতে লাগল। সকালের হালকা রোদ হোটেলের পর্দা থেকে ছেকে ঘরে ছড়িয়ে পড়ছিল। কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। সারা রাত সে পাশ ফিরতে লাগল। কখনো মায়ের কাঁপা মুখ সামনে আসে, কখনো নেহার শান্ত কিন্তু কঠিন আওয়াজ। আমি তোমাকে নিচু দেখানোর জন্য ডাকিনি, শুধু সত্য দেখানোর জন্য। তাকে লাগছিল যেন তার সারা জীবনের স্তরগুলো এক এক করে উঠে যাচ্ছে। বিকাশ উঠে বাথরুম গেল, আয়নায় নিজেকে দেখল। সেই মুখ ছিল, সেই স্যুট, সেই দামি ঘড়ি, কিন্তু চোখে কিছু ভেঙে গেছে। সে প্রথমবার অনুভব করল যে সে জিততে জিততে কত কিছু হারিয়েছে। সে মোবাইল তুলল, মায়ের নম্বর দেখল, তারপর নেহার। কয়েক মুহূর্ত ইতস্তত করল, তারপর নেহাকে মেসেজ লিখল, আমি আসছি। যখন সে নেহার বাড়ি পৌঁছল, কিচেনে সেই চহল পহল ছিল। মহিলারা কাজে লেগেছিল, টিফিন প্যাক হচ্ছিল। কিন্তু আজ বিকাশের নজর সেসবে ছিল না। সে সোজা উপরের ঘরের দিকে এগোল। মা বিছানায় শুয়েছিলেন। নেহা পাশে বসে তাদের স্যুপ খাওয়াচ্ছিল। বিকাশকে দেখতেই মায়ের চোখে আর্দ্রতা এলো। এসেছ কেটা? তাদের আওয়াজে অবাক আর আশা দুটোই ছিল। বিকাশ চুপচাপ তাদের পাশে বসে গেল। সে প্রথমবার মন দিয়ে মায়ের হাত দেখল, শুকনো নাড়ি উঠে আসা, কাঁপতে থাকা। সে সেই হাত নিজের হাতে নিল। মাফ করো মা, শুধু এইটুকু বলতে পারল। সরিতা দেবী তার মাথা স্পর্শ করলেন। এখন বলে কি হবে বেটা, সময় অনেক পিছনে ছেড়ে গেছে। বিকাশের চোখ থেকে অশ্রু বইতে লাগল। নেহা চুপচাপ উঠে বাইরে চলে গেল, যেন তাদের মা ছেলের এই মুহূর্তের দরকার বুঝে গেছে। সেই দিন বিকাশ অনেকক্ষণ সেখানে বসে রইল। কখনো মাকে জল খাওয়ায়, কখনো বালিশ ঠিক করে। তাকে অনুভব হচ্ছে যে এই সেই কাজ যার জন্য সে কখনো সময় বের করেনি। সন্ধ্যায় নেহা ওপরে এলো। তুমি চাইলে মাকে নিজের সাথে নিয়ে যেতে পারো, সে সোজা স্বরে বলল। আমি আটকাবো না। বিকাশ মাথা নাড়ল। না, তার আওয়াজ ভরে এলো। মা এখানেই ঠিক আছেন। এখানে তাদের আপনত্ব মিলেছে, যা আমি দিতে পারিনি। নেহা তার দিকে তাকালো। প্রথমবার তার চোখে কিছু বদলে বদলে লাগল। তাহলে তুমি কি চাও? বিকাশ গভীর শ্বাস নিল। আমি শুধু এখানে থেকে মায়ের সেবা করতে চাই, কয়েকদিন যদি তুমি অনুমতি দাও। নেহা কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, এই বাড়ি কোনো উপকারখানা নয়। যদি থাকতে হয় তাহলে ছিলের মতো থাকো, অতিথির মতো নয়। মঞ্জুর আছে, বিকাশ তুরন্ত বলল। পরের দিন থেকে বিকাশের দিনচর্যা বদলে গেল। সকালে তাড়াতাড়ি ওঠা, মায়ের ওষুধ সময় মতো দেওয়া, তাদের জন্য নাস্তা বানানো। শুরুতে সে অদ্ভুত অনুভব করত। তাকে অভ্যাস ছিল না কারোর জন্য নত হওয়ার। কিন্তু প্রত্যেকবার যখন মা হাসত, তার ভিতরে কিছু গলে যেতে লাগল। একদিন কিচেনে জলের মোটর খারাপ হয়ে গেল, কাজ থেমে গেল। নেহা চিন্তিত হয়ে গেল। আজ অর্ডার লেট হয়ে যাবে, সে বলল। বিকাশ না ভেবে বলল, আমি দেখছি। সে শার্ট খুলল, যন্ত্র তুলল, আর মোটর ঠিক করতে লাগল। 2 ঘন্টা পর হাত নোংরা, কাপড় খারাপ, কিন্তু জল। কিচেনে তালি বাজেনি, কিন্তু নেহার নজর কিছুক্ষণ তার মুখে থেমে রইল। তুমি এসব কেন করছো? সে জিজ্ঞাসা করল। বিকাশ ক্লান্ত স্বরে বলল, কারণ দেরিতে হলেও এখন বুঝতে পারছি যে রিশতা শব্দ থেকে নয়, কাজ থেকে নিভানো হয়। সেই সন্ধ্যায় রাহুল এলো, হাতে ফল আর ওষুধ ছিল। বিকাশকে দেখে সে এক মুহূর্ত থামল। ঘরে হালকা নীরবতা ছড়িয়ে গেল। রাহুল, বিকাশ নিজে উদ্যোগ নিল। আমার থেকে একটা খুব বড় ভুল হয়ে গিয়েছিল। রাহুল কিছু বলল না। আমি তোমার উপর আর নেহার উপর সন্দেহ করেছি। বিকাশের আওয়াজ কাঁপছিল।
সত্য না জেনে অভিযোগ লাগিয়েছি। যদি সম্ভব হয় তাহলে আমাকে মাফ করো। রাহুল গভীর শ্বাস নিল। ভুল মেনে নেওয়া এটা অনেক কিছু। সে বলল, বাকি উপরওয়ালা দেখে। সেই রাতে নেহা প্রথমবার বিকাশের জন্য চা বানালো। শুধু চা, কোনো কথা নয়। কিন্তু সেই ছোট চায়ে বছরগুলোর নীরবতা মিশে গিয়েছিল। দিনগুলো কাটতে লাগলো। বিকাশ অফিস থেকে লম্বা ছুটি নিয়ে নিল। সে রোজ মায়ের দেখাশোনা করত, বাড়ির ছোট ছোট কাজ সামলাত। ধীরে ধীরে মায়ের স্বাস্থ্যেও একটু উন্নতি দেখা যেতে লাগলো। তাদের চোখে ভয় কম আর স্বস্তি বেশি দেখা যেতে লাগলো। এক সন্ধ্যায় মা নেহার হাত ধরে নিল। বেটি, তারা বলল, যদি এটা সত্যি বদলে গেছে তাহলে এটাকে পুরো জীবনের শিক্ষা বানাও। নেহার চোখ ভরে এলো। আমি কখনো বদলা চাইনি মাজি, সে বলল, শুধু সম্মান চেয়েছি। সেই রাতে বিকাশ আর নেহা মুখোমুখি বসল, প্রথমবার রাগ ছাড়া, অভিযোগ ছাড়া। আমি জানি, বিকাশ বলল, যা ভেঙে গেছে তাকে জোড়া সহজ নয়, কিন্তু যদি একটা ছোট সুযোগ, শুধু চেষ্টা করার। নেহা তাকে মাঝখানে থামালো। সুযোগ চায় না বিকাশ, সে বলল, সুযোগ দেওয়া হয়, আর সেটা তখনই মেলে যখন মানুষ নিজেকে বদলে নেয়। বিকাশ চুপ রইল। তাকে বুঝে গিয়েছিল যে রাস্তা এখনও লম্বা। পরের দিন সে তার অফিসে ট্রান্সফারের আর্জি দিয়ে দিল, মুম্বাইয়ের জন্য। যখন মেল পাঠালো তাহলে তার মুখে অদ্ভুত শান্তি ছিল। প্রথমবার সে কেরিয়ারের আগে রিশতাকে বেছে নিয়েছিল। নেহাকে যখন জানা গেল, সে কিছু বলল না, কিন্তু সেই রাতে সে বিকাশের জন্য খাবার নিজে পরিবেশন করল। এটা কোনো ঘোষণা নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু একটা ইশারা ছিল যে হয়তো ভাঙা রিশতায়ও নতুন শুরুর গুঞ্জাইশ বাকি থাকে। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ বদলানো সহজ হয় না, আর বিশ্বাস ফিরে পাওয়া তার থেকেও কঠিন। পরের সকালে বাড়িতে একটা আলাদা শান্তি ছিল, যেন অতীত দিনগুলোর ভারিতা ধীরে ধীরে দেয়াল থেকে উঠে যাচ্ছে। মা সরিতার স্বাস্থ্য আগের থেকে ভালো লাগছিল। তাদের শ্বাস একটু স্থির ছিল, মুখে ক্লান্তি তো ছিল, কিন্তু চোখে ভয় নেই। বিকাশ তাদের পাশে বসেছিল, খবরের কাগজ পড়ে শোনাচ্ছিল। সেই খবরের কাগজ যাকে সে আগে শুধু টেবিলে ছেড়ে দিত। আজ প্রত্যেক শব্দের সাথে তাকে অনুভব হচ্ছিল যে সময় কতটা মূল্যবান হয়, আর কতটা নির্মম যখন হাত থেকে বেরিয়ে যায়। নেহা কিচেনে ছিল, অর্ডারের লিস্ট দেখছিল, টিমকে নির্দেশ দিচ্ছিল। সে এখনও তার কাজে পুরোপুরি লেগেছিল, না কোনো দেখানো, না কোনো আশা। বিকাশ লক্ষ্য করল যে নেহা তাকে কোথাও থামানোর চেষ্টা করেনি, না আশা দেখিয়েছে, না প্রতিশ্রুতি চেয়েছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল, স্বাভিমান। দুপুরে ডাক্তার এলেন, পরীক্ষার পর বললেন, এখন অবস্থা স্থির আছে, কিন্তু নিয়মিত দেখাশোনা জরুরি। বিকাশ দেরি না করে ওষুধের শিডিউল তার ফোনে সেট করল। মা দেখলেন, হাসলেন। এখন মনে থাকবে? বিকাশ মাথা ঝুঁকিয়ে বলল, এখন ভুলে যাওয়ার অনুমতি নেই মা। সেই সন্ধ্যায় বিকাশকে অফিস থেকে কল এলো। ট্রান্সফারের আর্জির ওপর আলোচনা ছিল। আগে সে এমন কলগুলোকে প্রাধান্য দিত, আজ সে শান্তিতে শুনল আর স্পষ্ট বলল, হ্যাঁ, মুম্বাইই চাই। ফোন রেখে তাকে অদ্ভুত হালকাতা অনুভব হলো, যেন কোনো ভার উঠে গেছে। রাতে নেহা চা রাখল, দুজনে জানালার পাশে বসল। বাইরে শহরের আলো চমকাচ্ছে। কিছুক্ষণ নীরবতা রইল, সেই নীরবতা যা আগে চুঁচয় আজ স্বস্তি দিচ্ছে। বিকাশ ধীরে বলল, আমি জানি বিশ্বাস ভাঙা কাঁচের মতো হয়, জোড়াও লাগালে দাগ থেকে যায়। নেহা তার দিকে তাকালো। দাগ থাকা উচিত, সে বলল, যাতে ভুল না যায় যে আঘাত কোথায় লেগেছিল। দিনগুলো কাটতে লাগল। বিকাশের ছুটি শেষ হওয়ার কাছে এলো, কিন্তু তার মন কোথাও নেই। সে রোজ আসত, দেরি পর্যন্ত থাকত, মায়ের সাথে সময় কাটাত, নেহার কাজে হাত বাড়াত, কখনো সবজি নামাত, কখনো প্যাকিংয়ে সাহায্য করত। টিমও তাকে গ্রহণ করে নিল, কারণ সে এখন ম্যাডামের এক্স হাজব্যান্ড নয়, একটা দায়িত্বশীল মানুষ হয়ে সামনে আসছিল। এক সন্ধ্যায় রাহুল এলো, হাতে কিছু ফাইল ছিল। এটা নতুন কন্ট্রাক্টের পেপার্স। সে নেহাকে বলল। বিকাশ এগিয়ে বলল, যদি ঠিক লাগে তাহলে আমি পড়ে সাজেশন দিয়ে দিই। রাহুল এক মুহূর্ত তাকে দেখল, তারপর হাসল। জরুর। বিকাশ ফাইলগুলো দেখল, কিছু ব্যবহারিক সাজেশন দিল। নেহা মন দিয়ে শুনল। এটা প্রথমবার ছিল যখন তারা একে অপরকে সমানভাবে শুনল, না স্বামী স্ত্রী, না এক্স, শুধু দুই মানুষ। মায়ের স্বাস্থ্যে ক্রমাগত উন্নতি হচ্ছিল। একদিন তারা বিকাশের হাত ধরে বললেন, যদি সত্যি বদলে গেছ তাহলে এটাকে নেভাও, সময়ের সাথে নয়, প্রত্যেক অবস্থায়। বিকাশের চোখ ভরে এলো, এবার পালাব না। কয়েকদিন পর বিকাশের ট্রান্সফার কনফার্ম হয়ে গেল। সে তার দিল্লির ফ্ল্যাট ভাড়ায় দিয়ে দিল। সামান্য স্থানান্তর হতে লাগল। নেহা কিছু বলল না, শুধু দেখল।
সে জানত যে আসল পরিবর্তন সিদ্ধান্তে দেখা যায়, কথায় নয়। এক রাতে মা নেহাকে ডাকলেন। বেটি, তারা বললেন, আমি অনেক কিছু দেখেছি। মানুষ ভুল করে, কিন্তু যে মেনে নেয় আর শুধরে যায় সেই বড় হয়। যদি তোমার হৃদয় অনুমতি দেয় তাহলে সামনের রাস্তা ভাবো। নেহার চোখ নম হয়ে গেল। মাজি, হৃদয় তাড়াতাড়ি মানে না, মেনে নাও না। মা বললেন, শুধু সত্যে চলো। পরের সকালে বিকাশ নেহাকে বলল, আমি কোনো সিদ্ধান্তের চাপ দেব না। যদি তোমাকে লাগে যে সাথে চলতে পারি তাহলে ঠিক, না লাগে তাহলে তোমার সম্মান আমার জন্য সবচেয়ে উপরে থাকবে। নেহা প্রথমবার গভীর শ্বাস নিল, যেন কোনো গাঁট খুলে গেছে। এই কথা আগে বলে দিতে, সে বলল। কয়েক সপ্তাহ পর মা প্রথমবার হুইলচেয়ার ছেড়ে 2টো পদক্ষেপ চললেন। সবার চোখে খুশি ছিল। নেহা বৃষ্টি বিতরণ করল। রাহুল হেসে বলল, আজ তো পার্টি বানতে। হ্যাঁ। বিকাশ মায়ের পায়ে স্পর্শ করে বলল, আপনি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। এক সন্ধ্যায় বৃষ্টি হালকা হালকা হচ্ছিল। নেহা ছাদে দাঁড়িয়েছিল। বিকাশ কাছে এলো। একটা প্রশ্ন করব? করো। যদি আমরা আবার শুরু করি তাহলে কি এটা আগের মতো হবে? নেহা আকাশের দিকে তাকালো। না, সে বলল, আর হওয়া উচিত নয়। এটা ভালো হওয়া উচিত, সমতা, বিশ্বাস আর স্বাধীনতার সাথে। বিকাশ মাথা নাড়ল। মঞ্জুর। কয়েকদিন পর সাধারণভাবে দুজনে একটা ছোট অনুষ্ঠান করল। কোনো দেখানো নয়, কোনো ভিড় নয়। মা হাত তুলে আশীর্বাদ দিলেন। রাহুল পরিবারের মতো সাথে দাঁড়িয়েছিল। নেহার টিমও এলো। তাদের জন্য এটা শুধু বিয়ে নয়, বিশ্বাসের জয় ছিল। নতুন শুরু সহজ ছিল না। মতভেদ আবার এলো, কিন্তু এবার কথায় সুলঝে গেল। বিকাশ কাজ আর বাড়ির মধ্যে ভারসাম্য শিখল। নেহা তার স্বপ্ন থেকে আপোস করল না। দুজনে এটা নির্ধারণ করল যে কোনো সিদ্ধান্ত থেকে নয়, আমাদের থেকে হবে। সময়ের সাথে নেহা ফুডস আর বাড়ল। বিকাশ সিস্টেমস মজবুত করল। নেহা কোয়ালিটিতে মন রাখল। মা প্রত্যেক সন্ধ্যায় বারান্দায় বসে দুজনকে দেখত আর হাসত, যেন জীবন তার বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এই গল্প কোনো পারফেক্ট মানুষের নয়। এটা সেই মানুষের গল্প যে দেরিতে সহি কিন্তু সত্যকে গ্রহণ করল। এটা সেই মহিলার গল্প যে অপমানের সামনে ঝুঁকে যাওয়া থেকে অস্বীকার করল আর মানবতাকে বেছে নিল। আর এটা সেই মায়ের গল্প যে ভাঙা রিশতার মধ্যেও আশা ছেড়ে দেয়নি। শিক্ষা শুধু এইটুকু, রিশতা সন্দেহ থেকে নয়, বিশ্বাস থেকে চলে। ফরজ শব্দ থেকে নয়, কর্ম থেকে নিভানো হয়। আর পরিবর্তন তখন আসে যখন মানুষ তার ভুল মেনে নিজেকে বদলানোর সাহস করে। যদি অহংকার একটু কম করে নেওয়া যায়, শোনা শিখে নেওয়া যায়, তাহলে কত বাড়ি উজাড় হওয়া থেকে বাঁচতে পারে। এখন প্রশ্ন আপনার থেকে। যদি আপনি বিকাশের জায়গায় থাকতেন তাহলে কি আপনিও তার সিদ্ধান্তের উপর দুবার ভাবতেন? কি নেহার নিজেকে আর তার শর্তগুলোকে প্রাধান্য দেওয়া ঠিক ছিল? কি রিশতাকে দ্বিতীয় সুযোগ মেলা উচিত? আর যদি হ্যাঁ, তাহলে কোন শর্তে? যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে তাহলে এটাকে লাইক করুন, তার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, তাতে এমন সত্যি আর চিন্তা করতে বাধ্য করা গল্পগুলো আপনার কাছে পৌঁছতে থাকে। আর কমেন্টে জরুর লিখুন আপনি কোন শহর থেকে দেখছেন আর এই গল্প থেকে আপনি কি শিখেছেন। আপনার একটা লাইন কারোর জীবন বদলে দিতে পারে।